হ্যালো, সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর কার্যক্ষমতা শক্তির যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হলো কোনো একটা বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির মোট শক্তিকে আমরা বলি যান্ত্রিক শক্তি। গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, একে আমরা বলছি যান্ত্রিক শক্তি। গতিশক্তি কোনো বস্তুতে বেগের কারণে যে শক্তি সৃষ্টি হয় তাকে বলছি গতিশক্তি। অর্থাৎ কোনো বস্তুর বেগে থাকার ফলে যদি কাজ করবার সামর্থ্য জন্মায় সেই শক্তিটাকে আমরা বলি গতিশক্তি। স্থিতিশক্তি, এই স্থিতিশক্তিটা আমরা বুঝবার চেষ্টা করছি। কোনো বস্তু যদি কোনো বলক্ষেত্রে অবস্থান করে এবং তার আকৃতির পরিবর্তনের কারণে বস্তুতে যে কাজ করবার সামর্থ্য জন্মায়, কি বললাম, কোনো বলক্ষেত্রে অবস্থানের দরুন এবং আকৃতির পরিবর্তনের জন্য বস্তুতে যে কাজ করবার সামর্থ্য জন্মাবে। এই যে বলক্ষেত্রে কথাটা বলেছি, সেই বলটা অবশ্যই সংরক্ষী বল হবে। আমরা এটাকে বুঝবার চেষ্টা করছি। ধরো একটা মিনার, এই মিনারের ওপর থেকে এ অবস্থান থেকে একটি বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে, এটাকে v1 বেগে নিক্ষেপ করা হলো। কিছু সময় পরে বস্তুটা বি অবস্থানে এলো। বি অবস্থানে যখন এলো তখন তার বেগটা v2 ধরলাম। যখন বস্তুটা উলম্বভাবে ওপরের দিকে উঠছে তখন তার বেগটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, অর্থাৎ v1 গ্রেটার দেন v2। ওকে, তাহলে এ অবস্থানে যদি গতিশক্তিটা k1 হয় ইজ গ্রেটার দেন k2। বি অবস্থানে, এ অবস্থানে গতিশক্তিটাকে আমরা বলছি k1, বি অবস্থানে গতিশক্তিটাকে বললাম k2। তাহলে ওপরের দিকে উঠতে থাকতে একটা সময় পরে আবার কিছু সময় পরে সে এই অবস্থানেই ফিরে আসবে, কারণ এই গতিটার কারণ অভিকর্ষ বল। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটা যত উপরের দিকে উঠতে থাকবে তার বেগ উত্তর কমতে থাকবে, অর্থাৎ গতিশক্তি উত্তর কমতে থাকবে। কিছু সময় পরে আবার সে এ অবস্থানে ফিরে আসবে একই বেগে, অর্থাৎ যে বেগ থেকে ছোঁয়া হয়েছিল সেই বেগে। মানে ওপরের দিকে উঠতে উঠতে গতিশক্তি হ্রাস পেতে থাকবে, কিন্তু সেই হ্রাসটা লস্ট নয়, মানে একদম ওই গতিশক্তি আর ফিরে পাবে না এইরকম হ্রাস নয়, ওই গতিশক্তি পুনরায় ফিরে পেল। অর্থাৎ যখন আবার এই অবস্থানে এলো তখন তার গতিশক্তিটা সেই k1ই হলো, কারণ তার বেগটা আবার v1এই ফিরে এলো। প্রশ্ন হলো, তাহলে এই যে শক্তিটা, এই শক্তিটা নষ্ট হচ্ছে না, মানে এই যে ক্ষেত্রটায় এই বস্তুটার কথা বলছি সেটা কীরকম বলক্ষেত্র? সংরক্ষী বলক্ষেত্র। যে ক্ষেত্রটা সেটা সংরক্ষী বলক্ষেত্র, তাই শক্তি লস হচ্ছে না। এই যে বস্তুটার শক্তিটা হ্রাস পাচ্ছে, যে শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে স্থিতিশক্তি। কারণ এই যে বস্তুটার অবস্থান পরিবর্তনের কারণে বস্তুতে একটা শক্তির সৃষ্টি হচ্ছে, যে শক্তিটাকে আমরা বলছি স্থিতিশক্তি। তাই সংজ্ঞাটা বলছি, দেখো
কোনো সংরক্ষী বলক্ষেত্রে অবস্থানের দরুন যখনই অবস্থানটা পরিবর্তন হচ্ছে বস্তুটাতে একটা শক্তি বৃদ্ধি পাচ্ছে। শক্তিটা কি বৃদ্ধি পাচ্ছে? স্থিতিশক্তি। সেটা কোন শক্তিতে কনভার্ট হচ্ছে? গতিশক্তিতে। এই ক্ষেত্রে গতিশক্তি থেকে কনভার্ট হয়ে কোন শক্তিতে হচ্ছে? স্থিতিশক্তি। কিটা কি কারণে? না অবস্থানের পরিবর্তনের কারণে। ওকে, সেই শক্তিটাকে আমরা বলছি স্থিতিশক্তি। অ্যানাদার এক্সাম্পল, এই যে আকৃতির বললাম, একটি স্প্রিং, এইখানটাতে একটি বস্তু ছিল, স্বাভাবিক অবস্থান। এই বস্তুটাকে তুমি এদিকে বল প্রয়োগ করে সংকুচিত করলে, ক্লিয়ার? তাহলে এই বস্তুটার ক্ষেত্রে একটা শক্তি সঞ্চিত হবে। এই যে অবস্থানের পরিবর্তন হয়েছিল এখানটাতে কি পরিবর্তন হলো? আকৃতির পরিবর্তন হলো। তার ফলে এর মধ্যে একটি কাজ করবার সামর্থ্য জন্মাচ্ছে, সেটা হচ্ছে কি আকৃতির পরিবর্তনের জন্য। তাই বলেছি সংজ্ঞাটা, স্থিতিশক্তি কি? কোনো বস্তুর কোনো সংরক্ষী বলক্ষেত্রের অবস্থানের দরুন এবং আকৃতির পরিবর্তনের দরুন বা জন্য বস্তুতে যে কাজ করবার সামর্থ্য জন্মাচ্ছে তাকে আমরা বলছি স্থিতিশক্তি, যেটাকে আমরা ইউ দ্বারা ডিফাইন করছি। ওকে, তাহলে একটা বস্তুতে যে স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তিটা আমরা পরিমাপ করি কৃতকার্যের দ্বারা। আমরা স্থিতিশক্তিটাকে সর্বদা পরিমাপ করি দুটো পয়েন্টের মধ্যে পরিবর্তন, অর্থাৎ যতটা পার্থক্য সেই হিসাবে কিন্তু আমরা পুরোটাই স্থিতিশক্তি পরিমাপ করব। বোঝা গেল না কথাটা? সাপোজ ধরো এটা পৃথিবী পৃষ্ঠ, এখানে একটি বস্তু আছে, এই বস্তুটার কি স্থিতিশক্তি শূন্য? না। এই বস্তুটাকে যখন আমি এইখানটাতে নিয়ে গেলাম, অর্থাৎ উলম্বভাবে বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে গেলাম, কোন দিকে নিয়ে গেছে? এদিকে। এইখানের স্থিতিশক্তিটাকে আমরা 0 যদি ধরি, তাহলে এইখান থেকে এইখানে যখন পৌঁছচ্ছে তখন স্থিতিশক্তিটা হচ্ছে mgh এর পরিবর্তন। স্থিতিশক্তির পরিবর্তনটা হচ্ছে mgh। ক্লিয়ার হলো? স্থিতিশক্তির পরিবর্তন। আমরা সাপোজ ধরো এটা গ্রাউন্ড স্টেট, আমরা এখানে একটি বস্তু ছিল, এখান থেকে এখানে নিয়ে গেলাম, এখান থেকে এর উচ্চতাটা হচ্ছে h1, এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে h2। তাহলে এ অবস্থান এবং বি অবস্থানের মধ্যে স্থিতিশক্তির পার্থক্য ফাইনাল হচ্ছে গিয়ে বি। এ বিন্দুতে স্থিতিশক্তি পার্থক্য হচ্ছে mgh2 মাইনাস h1, অর্থাৎ স্থিতিশক্তির মানটা। এই ক্ষেত্রে আমরা কৃতকার্যের সাথে স্থিতিশক্তি রিলেট করবার চেষ্টা করছি, সম্পর্ক করবার চেষ্টা করছি। কি? একটা বস্তুকে তুমি এখান থেকে এখানে নিয়ে গেলে, কোন বলের বিরুদ্ধে কাজ করলে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে। সেটা কোন দিকে কাজ করছে? ফোর্স অফ গ্র্যাভিটি, নিচের দিকে। বস্তুটা সরণ কোন দিকে হচ্ছে? তার বিপরীতে। তাহলে কৃতকার্য কি? ঋণাত্মক কৃতকার্য ইজিক্যাল টু ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। অর্থাৎ কোনো দুটো বিন্দুতে স্থিতিশক্তির মানের পরিবর্তন আমরা ক্যালকুলেট করি, সেটা কিভাবে? ঋণাত্মক কৃতকার্যের সাহায্যে। ঋণাত্মক কৃতকার্যের সাহায্যে কোনো বস্তুতে যদি স্থিতিশক্তি সঞ্চিত হয়, তার মানে আমি ঋণাত্মক কৃতকার্য করেছি। ঋণাত্মক কৃতকার্য কিভাবে হলো? ক্লিয়ার? আচ্ছা, হচ্ছে? আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা রিলেট করছি। তাহলে এইখানটাতে তুলে নিয়েছো, এখানটাতে কী হলো? ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? স্থিতিশক্তির কনসেপ্ট দিলাম। স্থিতিশক্তির কনসেপ্টে আমরা শিখলাম যে কোনো বস্তু দুটো অবস্থানে আমরা স্থিতিশক্তির পার্থক্যটা নির্ণয় করি। কোনো জায়গায় কোনো ভূপৃষ্ঠের স্থিতিশক্তি কিন্তু 0 না, আমরা নির্দেশতন্ত্র হিসেবে ভূপৃষ্ঠের স্থিতিশক্তি 0 ধরলে সেখান থেকে ওই অবস্থানের স্থিতিশক্তিটাকে বলি mgh, যদি ভূপৃষ্ঠ থেকে ওই বিন্দুতে নিয়ে যাই। অর্থাৎ স্থিতিশক্তির সাথে কৃতকার্যে রিলেট করতে গিয়ে আমরা পেয়েছি স্থিতিশক্তির পরিবর্তন, অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজিক্যাল টু মাইনাস অফ w। ওকে, দ্যাটস এখান থেকে আমরা লিখতে পারি এফ এর জায়গায়, ডব্লুর জায়গায় এফ
ইন্টু ডি আর, অর্থাৎ এইটাকে আমরা লিখছি ডি ইউ ইকুয়ালস টু মাইনাস অফ এফ ডি আর। এফ সমান আমরা লিখতে পারি আবার মাইনাস ডি ইউ বাই ডি আর। ওকে, স্থিতিশক্তির পরিবর্তন বাই সরণ সমান এফ, রিলেশন। ক্লিয়ার হয়েছে? বলা হচ্ছে যে কোনো বস্তুর মোট মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। অর্থাৎ কোনো সময় যদি গতিশক্তি স্থিতিশক্তিতে বা স্থিতিশক্তিতে গতিশক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু আলটিমেট মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তিটা ধ্রুবক থাকে। ক্লিয়ার হলো? স্থিতিশক্তি ক্লিয়ার হয়েছে, স্থিতিশক্তির রিলেশনটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা এই কনসেপ্টের ওপরে আমরা একটা কনসেপ্ট আসবো পরের ক্লাসে, কিন্তু এই কনসেপ্টটা আমরা কিন্তু আসছি। দেখো, আমরা স্থিতিশক্তি এবং গতিশক্তি ধ্রুবক থাকে এটা আমরা জানি, এটা আমরা কনসেপ্টটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। একটা নত তলে একটি বস্তু যখন গতিশীল থাকে বা উলম্ব তলে যদি একটি বস্তু এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে। একটা বস্তু এখানে ছিল, এখান থেকে এখানে এসে পৌঁছেছে, এই পুরো পথটাতে যে কোনো বিন্দুতে ই অর্থাৎ ইউ প্লাস কে স্থিতিশক্তি গতিশক্তি ধ্রুবক থাকে। এটা যদি আনত তলও হয় তাহলে এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট, এই যে কোনো পয়েন্টে এ বি এবং সি যে কোনো পয়েন্টে কিন্তু মোট শক্তি গতিশক্তি এবং যান্ত্রিক স্থিতিশক্তি ধ্রুবক থাকে। ওকে, আচ্ছা, এই কনসেপ্টেরও বেস করে আমরা প্রথমত দুটো প্রবলেম করবার চেষ্টা করি। চলো প্রশ্নটা তো কোশ্চেন নাম্বার 1, এ এবং বি এই দুটো অবস্থানে দুটো আহিত কণা আছে। ওকে, এরা সেম আধানে আহিত। এদের মধ্যে ক্রিয়াশীল বল এফ ইজিক্যাল টু কে বাই আর স্কোয়ার। এ এবং বিতে দুটি আহিত কণা আছে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল কে আর স্কোয়ার। কে যেখানে ধ্রুবক, আর হচ্ছে গিয়ে মধ্যিকার দূরত্ব। এটাকে এ বিন্দুতে আধানটাকে ফিক্সড রাখলে এ বিন্দুতে আধানকে ফিক্সড রাখলে, ওকে, বি বিন্দুর প্রাথমিক দূরত্ব এ বি এর মধ্যে আর জিরো থেকে যখন অসীমে পৌঁছবে, বি বিন্দুতে থাকা আধানটি যখন আর জিরো থেকে অসীমে পৌঁছবে, তার বেগ নির্ণয় করো। বলো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা? আরেকবার রিপিট করি পুরোটা। এ বি অবস্থানে দুটো আধান আছে, এদের মধ্যে ক্রিয়াশীল বল কে বাই আর স্কোয়ার, যেখানে কে একটি কনস্ট্যান্ট, আর হচ্ছে গিয়ে তাদের মধ্যেকার দূরত্ব। এই দুটো আধানকে ছেড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে এটাকে স্থির রাখা হয়েছে। তাহলে এর উপরে বল বা এর উপরে বল ক্রিয়াশীল হচ্ছে, পরস্পর ধরো সম আধানে থাকার জন্য বিকর্ষণ বল হচ্ছে। যখন বি অবস্থানে যে আধানটা ছিল, এদের মধ্যেকার দূরত্ব যখন আর জিরো, সেই অবস্থা থেকে ওই আধানটা বি এ যে আধানটা ছিল সেটা অসীমে পৌঁছেছে। তাহলে সেই অবস্থাতে পৌঁছানোর সময় বি অবস্থানে যে আধানটা ছিল তার বেগ কত? ওকে, দেখো, আমাকে যেহেতু এটা স্থির আছে, এর উপরে একটা বল কাজ করছে, দ্যাট ইজ এফ বি ডিউ, এফ এর উপরে ডিউ টু বি। এর উপরে যেটার বল কাজ হচ্ছে সেটা হচ্ছে কি এফ এ বি, অর্থাৎ বি এর উপরে প্রযুক্ত বল। ওকে, আচ্ছা, এবারে বলছি, তাহলে ক্রিয়াশীল বল, ওই বলটার এইটা স্থির আছে মানে এর উপরে বাহ্যিকভাবে আরেকটি বল কাজ করছে এরই সমান, যেটা একে স্থির রেখেছে, এ বিন্দুতে থাকা কণাটাকে স্থির রেখেছে। ওকে, তাহলে
এ R0 থেকে যখন অসীমে যাচ্ছে সেজন্য তার কৃতকার্য কত আগে নির্ণয় করি। তাহলে এর উপরে বল কত, এফ। সরণ কত, আমি ধরে নিচ্ছি dr ক্ষুদ্র সরণের জন্য। কৃতকার্য কত, ইন্টিগ্রেশন। কোথায় ছিল, প্রথমের অবস্থান ছিল R0, পরে হয়েছে কোথায়, ইনফানাইট। তাহলে এর জন্য কৃতকার্য কত, w = f.dr ইন্টিগ্রেশন R0। ঠিক, অর্থাৎ কি, বি অবস্থানে যে আধানটা ছিল সেই আধানটা R0 থেকে অসীমে পৌঁছতে গেলে এই বলের দ্বারা কৃতকার্য R0 থেকে অসীমে পৌঁছনোর জন্য কৃতকার্য, ওকে, সমান এফের জায়গায় বসাচ্ছি কে অফ আর স্কোয়ার ইন্টিগ্রেশন R0 টু ইনফানাইট dr। আচ্ছা, এটা দাঁড়াচ্ছে, দেখো তাহলে কে কনস্ট্যান্ট, এর ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে -1/r, লিমিটটা হচ্ছে R0 ইনফানাইট, ইনফ্যাক্ট আপার লিমিট ইনফানাইট। তাহলে কে ইন্টু -1/ইনফানাইট মাইনাস মাইনাসে মাইনাসে -1/R0, ক্লিয়ার। তাহলে এটা 0, তাহলে দাঁড়াচ্ছে k/R0 কৃতকার্য। এবারে দেখো আমি কি বলেছি, এই পয়েন্ট অর্থাৎ R0 থেকে অসীম, এই দুটো পয়েন্টে, R0 পয়েন্টে এবং ইনফানাইটে, এই দুটো বিন্দুতে স্থিতিশক্তির মানের পরিবর্তন, পার্থক্য কত, UF মাইনাস UI, অর্থাৎ ইনফানাইটে গিয়ে স্থিতিশক্তি, ইনিশিয়াল যে অবস্থা ছিল স্থিতিশক্তির পরিবর্তনটা আমরা লিখতে পারি -w সমান -k/R0। তাহলে এই যে স্থিতিশক্তিটা পরিবর্তনটা ক্লিয়ার হয়েছে, কৃতকার্যের সাথে সমান রাশিমালাটা। এবারে এই অবস্থাতে আহিত কণাটাতে যে মোট শক্তি, যান্ত্রিক শক্তি থাকবে, অসীমে গিয়েও মোট যান্ত্রিক শক্তি তাই, তাহলে ইনিশিয়াল পয়েন্টে যান্ত্রিক শক্তি UI প্লাস KI সমান ফাইনাল পয়েন্টে গতিশক্তি UF প্লাস KF। শক্তি সংরক্ষণ সূত্রতে মোট ইনিশিয়াল যান্ত্রিক শক্তি, মোট ফাইনাল যান্ত্রিক শক্তি সমষ্টি সমান, ক্লিয়ার হলো। আচ্ছা, এবারে বলি, আচ্ছা এইখানটাতে, এখান থেকে এখানে চলে আসি, চলো। তাহলে এইখানটাতে আমরা লিখতে পারি KF। আচ্ছা, কাইনেটিক এনার্জি অ্যাট ইনিশিয়ালি, প্রথম দুজনের কি ছিল, স্থির ছিল, -KI। আচ্ছা, এটা এইভাবে লিখি, সমান UI মাইনাস UF। KF মাইনাস ইনিশিয়ালি 0 ছিল, এটা মাইনাস কমন নিলে আমরা পাচ্ছি UF মাইনাস UI, UF মাইনাস UI। তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি সমান কি, ওই কণাটার ভরটা যদি m হয় তাহলে হাফ m, ওই বিন্দুতে গেলে গতি বেগ যদি v হয় তাহলে v স্কোয়ার = -w, তার মাইনাস অফ k অফ R0। UF মাইনাস UI সমান -w মাইনাস k/R0 হয়েছে, দ্যাট ইজ v স্কোয়ার = এটা মাইনাসে মাইনাসে প্লাস, 2টা মাল্টিপল হয়েছে 2k, mটা ভাগ হয়েছে mR0, দ্যাট ইজ v0 = k/mR0। ক্লিয়ার হয়েছে, দেখা যাচ্ছে, এটা ক্লিয়ার হয়েছে, বোঝা যাচ্ছে, বলো একদম ক্লিয়ার। তাহলে আমার ক্ষেত্রে ফাইনাল অর্থাৎ ইনফাইনাইটে গিয়ে বেগটা দাঁড়াচ্ছে এটা, ওকে। প্রশ্নটা ক্লিয়ার কিনা বলো, আমার কোন কনসেপ্টটা দিয়ে কাজ করলাম, স্থিতিশক্তিটা
মাইনাস ডাব্লু, এবং মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ওকে, চলো আমরা পরের প্রবলেমে আসি। বোঝা গেছে? ওকে, আমরা এরপরে আসছি চলো এবার একটা সিম্পল প্রবলেম করেছি, আশা করি তোমরা পারবে, তোমাদের জন্য একদম সিম্পল। এতটা কার্ভ করবো না। এ পয়েন্টে একটা বস্তু, সেটা বি পয়েন্টে এলো, এর উচ্চতাটা এইচ, এখান থেকে এই উচ্চতাটা বলা হচ্ছে ভেলোসিটি ইন বি। বি পয়েন্টে বেগ নির্ণয় করো। এই যে তলটা, এই তলটা ঘর্ষণহীন তল, ঘর্ষণহীন, একদম সিম্পল প্রবলেম, একদম সিম্পল প্রবলেম। ট্রাই করো, পজ করো, ট্রাই করো। হচ্ছে, ট্রাই করেছো? 1 2 3, চলো। এইখানটাতে এ পয়েন্টে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু ফাইনাল স্থিতিশক্তি, ফাইনাল গতিশক্তি। বলো এ পয়েন্টে স্থিতিশক্তি কত? এম জি এইচ। গতিশক্তি কত? স্থির ছিল 0। ফাইনাল এখানটাতে ভূপৃষ্ঠে পৌঁছে গেছিস, স্থিতিশক্তি 0, গতিশক্তি হাফ এম ভি এ স্কোয়ার, সমান ভি স্কোয়ার ইজ ইকাল টু 2 জি এইচ, তার মানে ভি স্কোয়ার ইজ ইকাল টু 2 জি এইচ, দ্যাট ইজ ভি ইজ ইকাল টু রুট জি এইচ। ওকে, সিম্পল প্রবলেম, আশা করি করতে পেরেছিলে। চলো পরের প্রবলেমে আসছি। একটা এরকম পেন্ডুলাম এই অবস্থানে ছিল, এই অবস্থানে বেগটা দেওয়া হয়েছে 3 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে পেন্ডুলাম একটা ঝুলছিল, এখান থেকে এই পেন্ডুলামটাকে 60 ডিগ্রি, ওকে 60 ডিগ্রি অবস্থানে নিয়ে আসলে এই অবস্থানে বেগটা ফাইন্ড আউট করো, এই অবস্থানে বেগটা ফাইন্ড আউট করো। ওকে, এই লেন্থটা বলে দেওয়া আছে 0.5 মিটার। চলো পজ করে ট্রাই করো। আলম্ব থেকে ঝোলানো ছিল, এখান থেকে খুব সিম্পল প্রবলেম। এই অবস্থানে বেগটা, চলো এই অবস্থানটাকে আমরা বলছি এ অবস্থান, এটাকে আমরা বলছি বি অবস্থান। এই অবস্থানে স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান, এই অবস্থানে স্থিতিশক্তি গতিশক্তি। ওকে, এই অবস্থানে আমি যদি এটাকে গ্রাউন্ড লেভেল ধরে নিই, এটাকে গ্রাউন্ড লেভেল ধরেছি, তাহলে স্থিতিশক্তি হচ্ছে গিয়ে 0, গতিশক্তি হাফ এম ভি এর স্কোয়ার। এবার যখন বি অবস্থানে গেছে তখন সে কতটা উচ্চতা উঠেছে? এই উচ্চতাটা উঠেছে। এই উচ্চতাটা কতটা? এটা 60 হলে এইটা হবে ও, এটা সি নাম দিলাম, তাহলে ইউ অফ বি সমান আমরা লিখছি এম জি ইন্টু ও সি। এই উচ্চতাটা ও এ মাইনাস ও সি, ও সি এই উচ্চতাটা এসি, তাহলে কী লিখতে পারি? ও এ মাইনাস ও সি। চলো এম জি ইন্টু ও এ 0.5 মাইনাস এই ডিস্টেন্সটা কী লিখব? ও সি বি। ও সি বি একটা সমকোণী ত্রিভুজ, দেখো
তাহলে 60 কোণের সাপেক্ষে এই বাহুটা ওসি বাই ওবি, ওসি বাই ওবি সমান কি লিখতে পারি cos অফ 60, তাহলে ওসি লিখতে পারি ওবি cos অফ 60, ওবি মানে 0.5, cos 60 মানে হাফ, তাহলে 0.5 বাই 2, দ্যাট ইজ mg ইন্টু 0.5 ইন্টু হাফ ইউবি, mg ইন্টু 0.5 বাই 2 প্লাস হাফ mvb স্কোয়ার। চারপাশ থেকে m উঠে যাচ্ছে, আমাকে বি স্কোয়ার ভিবি স্কোয়ার নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে উঠে গেলে আমরা পাচ্ছি ভিবি স্কোয়ার ইজ ইকাল টু, নিচের থেকে সব 2 উঠে গেছে, তাহলে ভি এর স্কোয়ার মাইনাস জি ইন্টু 0.5, ভি এ 3 9 মাইনাস জি 10 ইন্টু 0.5, তাহলে 9 মাইনাস 5 দ্যাট ইকুয়ালস টু 4, তাহলে ভিবি ইজ ইকাল টু পাচ্ছি 2। দেখো ভিবি ইকুয়ালস টু 2। ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? চল পরের কনসেপ্ট। একটি স্প্রিং, এর সংকোচনের সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা, ওকে। এর স্প্রিং ছিল, এই স্প্রিংটাকে আমরা এরকম আঁকবো না, এর স্প্রিং ছিল, স্প্রিংটাকে এক্স সংকোচন করলাম, এর ফলে এই স্প্রিংয়ে কত শক্তি সঞ্চিত হবে। ওকে, চলো ধরি স্প্রিংয়ের বল ধ্রুবক কে, তাহলে উদ্ভূত প্রত্যানয়ক বল F সমান মাইনাস kx, F ইকুয়ালস টু মাইনাস kx। ওকে, dx সংকোচনের দরুন যদি dx সংকোচন করা হতো কৃতকার্য কত হতো? আমরা স্প্রিংটাকে এই যে x সংকোচন ঘটিয়েছি, আমি ধরছি যে আস্তে আস্তে করে x সংকোচন ঘটিয়েছি। প্রথমে dx সংকোচনের জন্য প্রযুক্ত বল ইন্টু dx সরণের জন্য কৃতকার্য কত? কৃতকার্য হবে F ডট dx, কৃতকার্য dw, dx সরণের জন্য কৃতকার্য F ডট ds। ওকে, তাহলে w অর্থাৎ কৃতকার্যটা 0 থেকে x সরণের জন্য কৃতকার্য হবে F dx ইজ ইকাল টু ইন্টিগ্রেশন kx উইথ মাইনাস ইন্টু dx। তাহলে কি হচ্ছে? মাইনাস ইজ ইকাল টু kx স্কোয়ার বাই 2
টু লিমিট করে। কৃতকার্যটা কি হলো? মাইনাস হয়েছে। তাহলে মাইনাস কৃতকার্য মানে কি হচ্ছে? শক্তি সঞ্চিত হলো, মানে ইউএফ মাইনাস ইউআই ইজ ইকাল টু হাফ কে এক্সের স্কোয়ার, কারণ আমরা পেয়েছিলাম মাইনাস ডব্লিউ। ক্লিয়ার? তাহলে শক্তি সঞ্চিত হলো। ইনিশিয়াল যে অবস্থা, ধর এটা ইনিশিয়াল অবস্থান, এই অবস্থান, এটা ফাইনাল অবস্থান, এই অবস্থান থেকে এই অবস্থানে যখন এলো এক্স সংকোচনের জন্য, তার মধ্যে শক্তি সঞ্চিত হলো। শক্তি সঞ্চিত রাশিমালা কী দাঁড়ালো? হাফ কে এক্সের স্কোয়ার। ওকে, চলো এবার একটা প্রবলেম দেখি আমরা। এইরকম একটা তলে 40 গ্রাম ভরের একটি বস্তু আছে। এই তল বরাবর ফ্রিকশনলেস, ঘর্ষণহীন তল, ঘর্ষণহীন তল। এই ঘর্ষণহীন তলে এই বস্তুটা নেমে এলো। নেমে এসে এই স্প্রিংকে সর্বোচ্চ সংকোচন কত হবে? সংকোচন, সর্বোচ্চ সংকোচন নির্ণয় করো। সর্বোচ্চ সংকোচন নির্ণয় করতে বলা হয়েছে। সর্বোচ্চ সংকোচন কত হবে? ওকে, সর্বোচ্চ সংকোচন নির্ণয় করতে বলা হলো। বলা এই স্প্রিংটার ক্ষেত্রে কে বল ধ্রুবক বলে দেওয়া আছে 400 নিউটন পার মিটার। 400 নিউটন পার মিটার। জিটা তুমি ধরে নিতে পারো, জি ইজ ইকাল টু 10। আচ্ছা, ধরে নিতে বলছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ট্রাই করো দুটো কনসেপ্টের মিলে, এক্ষুনি যে কনসেপ্ট একটা দেখিয়েছি আর কনসেপ্টটার আগের একটা কনসেপ্ট, এই দুটো কনসেপ্ট মিলিয়ে এটা পজ করে ট্রাই করো, ট্রাইটা করো, তারপরে না হলে দেখবে পারবেই। চলো, হয়েছে, দেখে নাও। তাহলে কী কনসেপ্ট না, এই বস্তুটা ঘর্ষণহীন তলে এইভাবে নেমে আসছে। কোন বলের প্রভাবে? অভিকর্ষ বলের প্রভাবে। বলটা কীরকম? সংরক্ষী বল। সংরক্ষী বলের প্রভাবে কোনো বস্তুতে স্থিতিশক্তির পরিবর্তন কী হবে না কৃতকার্য। সেই কৃতকার্যটাই এক্ষেত্রে স্প্রিংটাতে যে স্থিতিশক্তি সঞ্চিত করবে, এই শক্তিটা এখানে সঞ্চার করবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কী লিখবো? এইখান থেকে এখানে নেমে এলে স্থিতিশক্তি কত? স্থিতিশক্তির পরিবর্তন এম জি এইচ। এই স্প্রিংটার সংকোচন যদি এক্স হয় সর্বোচ্চ, তাহলে এই স্থিতিশক্তিটাই এর স্প্রিংয়ের স্থিতিশক্তিতে কনভার্ট হবে। সেটা কত? হাফ কে এক্সের স্কোয়ার। পুরোটা যদি স্প্রিং স্থিতিশক্তিতে কনভার্ট হয়, তাহলে এম জি এইচ ইজ ইকাল টু কে এক্স স্কোয়ার। এবারে বলো এম কত? 40, এম 40 কি গ্রাম। অবভিয়াসলি এটাকে তোমার কিলোতে কনভার্ট করবে। 40 ইন্টু 10⁻³ তার মানে ইন্টু 10⁻² কেজি। আচ্ছা, জি এর ভ্যালু বলে দেওয়া আছে, এইচ হচ্ছে 4.9 মিটার। ওকে, আচ্ছা, কে এর ভ্যালু তাহলে আমাকে নির্ণয় করতে বলছি এক্স ইজ ইকাল টু 2 মাল্টিপল হচ্ছে 2mgh বাই কে উইথ রুট। সিম্পল মানগুলো বসাতে হবে। কনসেপ্টটা বোঝা গেল কেন? এই 40 গ্রাম ভরের বস্তুটা এই তল বরাবর নেমে আসবে, যেহেতু ঘর্ষণহীন তল, তাহলে কোনো শক্তি অন্য কোনো শক্তিতে কনভার্ট হবে না। ঘর্ষণহীন তল মানে পুরো স্থিতিশক্তিটাই এই স্প্রিং শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। স্প্রিং শক্তিতে সঞ্চিত শক্তি হাফ কে এস স্কোয়ার। সর্বোচ্চ সংকোচন যদি এক্স হয়, তাহলে কে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কই, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 10⁻² ইন্টু 10 ইন্টু 4.9 by 400, okay, into 4
100। ওকে ওকে, আচ্ছা এখানটাতে এই ক্যালকুলেশনটা এখানটাতে একটু চেঞ্জ করে নিই। এটা যদি 9.8 দিয়ে দেওয়া হয় তাহলে ক্যালকুলেশনটা মনে হচ্ছে খুব সহজ হবে। 9.8, ওকে। 400 কেটে গেল, 4 কেটে গেল। দেখো রুট ওভার করলে 9.8 আসছে সংকোচন। সুবিধার জন্য আমি ভ্যালুটাকে চেঞ্জ করলাম। 9.8, 49 টু 9.8, 4 10 টু দি পাওয়ার 2 কাটছে, তার উত্তর হবে 9.8। বলো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আমরা শিখলাম আজকে, স্থিতিশক্তি সংক্রান্ত কিছু সমস্যা। ওকে, থ্যাংক ইউ। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি পড়া ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কমেন্ট থাকলে, ক্লাস সংক্রান্ত কোনো কোয়ারিজ, কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।